আজ থেকে ১৫০০ বছর আগের কথা। ষষ্ঠ শতকেরও আগে ভারতে তখন চলছে গুপ্ত সাম্রাজ্য। ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে একটি খেলা শুরু হয়। মাত্র ৪ রকমের পদ, হাতি, ঘোড়া, রথ এবং সৈন্য, এই নিয়েই খেলাটি শুরু হয়। আর এই খেলাটির নাম ছিল চতুরঙ্গ। একটি লোককথা অনুযায়ী রাবণের স্ত্রী লঙ্কেশ্বরী মন্দাদরী রাবণকে যুদ্ধ থেকে বিরত থাকার জন্য এই ধরনেরই একটি খেলা চালু করেন। অনেকে আবার এটাও দাবি করেন এই ধরনেরই একটি খেলার সন্ধান পাওয়া যায় প্রাচীন মিশরে খ্রিস্টপূর্ব ৩০০০ অব্দে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুনির্দিষ্ট প্রমাণ কেউ দিতে পারেনি। একবার ভাবুন তো, এমন একটা রাজ্য যেখানে রাজা চলবে আপনার ইশারায়, মন্ত্রী, হাতি, ঘোড়া, সেনা সবাই চলবে আপনার অধীনে। এবার যুদ্ধ শুরু। যুদ্ধের ময়দানে আপনার বুদ্ধির জোরে হেরে যাবে প্রতিপক্ষ। এমন একটা ঘটনার মধ্যে দিয়ে যেতে কার না ভালো লাগে। কিন্তু প্রশ্ন ওঠে, এই খেলাটি আবিষ্কার করলেন কে? কবে থেকেই বা এটি শুরু হয়েছে এবং কিভাবে? চলুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে এই দাবা খেলার শুরুর গল্পটা। আমাদের এই গল্পের শুরু হয় প্রাচীন ভারতে গুপ্ত সাম্রাজ্যের সময়, খ্রিস্টীয় ষষ্ঠ শতকের আশেপাশে। এই সময় একটি মনোমুগ্ধকর বোর্ড গেমের জন্ম হয়, যা পরবর্তীতে বিশ্বকে বদলে দেয়। এই গেমটির নাম হলো চতুরঙ্গ। চতুরঙ্গ শব্দটি সংস্কৃত শব্দ। অনেকে মনে করেন এই শব্দটি মহাভারতের কোনো এক যুদ্ধ থেকে এসেছে, যার অর্থ হলো সেনাবাহিনী ৪টি বিভাগ, পদাতিক বা পায়ে হেঁটে চলা সৈনিক, অশ্বারোহী বা ঘোড়ায় চলা সৈনিক, হাতি এবং রথ। এই ৪টি শক্তি ছিল প্রাচীন ভারতের যুদ্ধ কৌশলের গুরুত্বপূর্ণ একটি অংশ, এবং চতুরঙ্গ অত্যন্ত কৌশলে এই কাঠামোটি বোর্ডে প্রতিফলিত করছিল। ফলে এটা বলা যেতেই পারে এটি ছিল ইতিহাসে প্রাপ্ত প্রথম দিককার যুদ্ধ কৌশল ভিত্তিক একটি খেলা। মোট ৪ জন প্লেয়ার একসঙ্গে খেলতে পারতেন এবং প্রতিটি খেলোয়াড় এক একটি সৈন্যদলের অধিনায়ক হতেন। তাদের সেনারা সাজানো থাকতো একটি ৮x৮ ঘরের বোর্ডে, ঠিক যেমন আজকের দাবা। তবে নিয়মগুলো ছিল একটু ভিন্ন। বোর্ডের মাঝখানে থাকতো রাজা, আর তার চারপাশে থাকতো সেনাবাহিনী। লক্ষ্য শুধু জয় নয়, বরং প্রতিপক্ষকে বুদ্ধি এবং কৌশলের দ্বারা পরাস্ত করা। চতুরঙ্গ শুধু একটি খেলা ছিল না, এটি ছিল কৌশল, দর্শন এবং জীবনের প্রতিচ্ছবি। কিন্তু এই চতুরঙ্গ আজকের দাবায় পরিণত হতে সময় লেগেছিল অনেকটাই। পাড়ি দিতে হয়েছিল ৭ সমুদ্রকে। ভারতের রাজপ্রাসাদ থেকে চতুরঙ্গ ধীরে ধীরে পশ্চিমে পাড়ি জমাতে শুরু করলো, আর ৭ম শতকের মধ্যেই এটি পৌঁছে গেল পারস্যের বিশাল সাম্রাজ্যে। এখানে এই খেলাটির রূপ নিল এক নতুন রূপে, যার নাম রাখা হলো শতরঞ্জ। পার্সিকরা এই খেলার নাম এবং কাঠামো নিজেদের ভাষা ও সংস্কৃতি উপযোগী করে নিল। রাজা হয়ে উঠল শাহ, আর রাজ্যের পরামর্শদাতা বা মন্ত্রী হলেন ভিজিয়ার, যা পরবর্তীতে রূপ নেয় আজকের রানী বা কুইনে। এমনকি চেকমেট এই কথাটিও এসেছে পারস্য শব্দগুচ্ছ শাহমাত থেকে, যার অর্থ হলো রাজা এখন অসহায়। শতরঞ্জ শুধু একটি যুদ্ধের খেলা নয়, এটি ছিল চিন্তাশীলতার এক অভিজাত সাধনা। পার্শ্বিক দার্শনিক এবং কবিরা প্রায় একে জীবনের সাথে তুলনা করেছেন, যেখানে আছে কৌশল, ঝুঁকি এবং অনিশ্চয়তা। ফেরদৌসি ও ওমর খয়ামের মতো মহান কবিরাও তাদের কবিতায় উল্লেখ রেখেছেন এই দাবার নিয়তি, জ্ঞান এবং ক্ষমতার রূপক হিসাবে। এই খেলা পারস্যিক উচ্চ সংস্কৃতিতে গভীরভাবে প্রবেশ করেছিল। রাজা, পণ্ডিত, এমনকি সেনাপতিদের কাছেও এটি ছিল একটি প্রিয় খেলা। অন্যদিকে এই সময়তেই পারস্য সাম্রাজ্য বিস্তার লাভ করে, যা কিনা পরে ইসলামিক জগতে মিশে যায়। কিন্তু তখনও এই খেলা চলতে থাকে তার যাত্রাপথে, বাণিজ্য, বিজয় এবং সংস্কৃতির বাতাসে ভেসে।
এই খেলা শুরু হয়েছিল চতুরঙ্গ হিসাবে, তা এখন রূপ নিয়েছে এক বৈদিক বিজয়ে, নিজের জন্মভূমি থেকে দূরে পৌঁছানোর প্রস্তুতিতে। যখন ইসলামিক খিলাফত মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা এবং ইউরোপের দিকে প্রসারিত হচ্ছিল, তখন তারা শুধু জ্ঞান বা উদ্ভাবনী শক্তি নয়, সঙ্গে এনেছেন এক মনোমুগ্ধকর খেলা, শতরঞ্জ। অষ্টম এবং নবম শতকে এসে শতরঞ্জ ইসলামিক সংস্কৃতির গভীরভাবে স্থান করে নেয়। খলিফা হারুন আল রশিদের মতো শাসকরা এই খেলায় গভীরভাবে অনুরাগী ছিলেন। শতরঞ্জকে ধরা হতো এক মেধার পরীক্ষা, ধৈর্য এবং কৌশলের মঞ্চ, এক সম্মানজনক বুদ্ধিবৃত্তির অনুশীলন। আব্বাসীয় খেলাফতের রাজধানী বাগদাদে দাবা পৌঁছায় এক নতুন উচ্চতায়। জ্ঞানীগণ দাবার তথ্য নিয়ে লিখছিলেন বিস্তারিত গ্রন্থ, বিখ্যাত ম্যাচগুলোর বর্ণনা সংরক্ষিত হচ্ছিল, আর দাবার ওস্তাদরা পাচ্ছিলেন কবি কিংবা গণিতবিদদের মতো সম্মান। এই সময়ের অর্থাৎ নবম শতাব্দীর এক কিংবদন্তি দাবা শিল্পী আল আদলি, যিনি কিনা শতরঞ্জের কৌশলের উপর ইতিহাসের প্রথম লিখিত বই রচনা করেন। ইসলামিক বিশ্বের বিস্তৃত বাণিজ্য এবং সাংস্কৃতিক নেটওয়ার্ক শতরঞ্জকে পৌঁছে দেয় দূর দূরান্তে। মরক্কো থেকে স্পেন, মিশর থেকে মধ্য এশিয়া, আল আন্দালুসে মুসলিম শাসিত স্পেনে শতরঞ্জ রাজসভা, গ্রন্থাগার এবং ঘরে ঘরে জনপ্রিয় হয়ে ওঠে। এই খেলা সাংস্কৃতিক সেতুবন্ধন হিসাবে কাজ করে। মুসলিম, খ্রিস্টান এবং ইহুদিরা একই সঙ্গে এই খেলা উপভোগ করতেন। এ যেন এক সংস্কৃতির বিনিময়ের মাধ্যম। দাবা ধীরে ধীরে প্রবেশ করে খ্রিস্টান ইউরোপে। 1100 শতকের মধ্যে দাবা মধ্যযুগীয় ইউরোপে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। এটি পৌঁছায় স্পেন, ইটালি এবং সিসিলির মাধ্যমে, বাণিজ্য, পণ্ডিতবর্গ এবং যুদ্ধের হাত ধরে। কিন্তু ইউরোপে এসে এই খেলার রূপ ধীরে ধীরে পাল্টাতে শুরু করে এবং সময় যত গড়াতে থাকে, এটি বর্তমান আধুনিক রূপের দিকেও এগোতে থাকে। শতরঞ্জ অনেকের কাছে ছিল ধীরগতি এবং অতিরিক্ত নিয়মতান্ত্রিক, তাই তো পরবর্তী কয়েক শতাব্দীতে ইউরোপীয়রা এই খেলার রূপান্তর ঘটাতে শুরু করে। বাড়তে থাকে খেলার শক্তি, গতি এবং নাটকীয়তা। সবচেয়ে নাটকীয় পরিবর্তন হয় ভিজিয়ার বা মন্ত্রীর। এখানে মন্ত্রী পরিণত হয় এক শক্তিশালী রানীতে। শতরঞ্জে মন্ত্রী ছিল দুর্বল, কেবল একটি ঘর তীর্যকভাবে যেতে পারত। কিন্তু মধ্যযুগীয় ইউরোপে ক্যাস্টাইনের ইজাবেলের মতো শক্তিশালী নারীতান্ত্রিক রাজনৈতিক প্রভাব দেখা যায় দাবায়। ফলে রানী হয়ে ওঠে বোর্ডের সবচেয়ে শক্তিশালী ঘুঁটি। শুধু মন্ত্রী নয়, অন্যান্য ঘুঁটিরও বিবর্তন ঘটে। রথ হয়ে ওঠে রূপ বা দুর্গাকৃতির ঘুঁটি। ইউরোপে হাতির তেমন পরিচয় ছিল না, তাই এটি রূপ নেয় বিষবে। এমনকি সাধারণ পদাতিক ঘুঁটি, যেটি কিনা এক সময় ছিল ত্যাগযোগ্য সৈনিক, সেটি রূপান্তরণের ক্ষমতা থাকে রানীতে। 1500 শতকে এই খেলা পুরোপুরি রূপান্তরিত হয়। এটি হয়ে ওঠে আরো দ্রুত, আরো আক্রমণাত্মক, আরো উত্তেজনাপূর্ণ। এটি স্থান করে নেয় রাজকীয় দরবার, গির্জা, আশ্রম এবং পরে সাধারণ মানুষের জীবনে। নতুন নিয়ম, নতুন বোর্ড, নতুন নামে দাবা পরিচিত হয় অসাধারণ মানসিক খেলাতে। কিন্তু এর যাত্রা তখনও শেষ হয়নি। যখন ভারত এবং পারস্যে দাবার বিবর্তন চলছিল, ঠিক একই সময়ে পূর্ব দিকে প্রাচীন চীনে আরেকটি সমান্তরাল গল্প ধীরে ধীরে প্রকাশ পাচ্ছিল, যেখানে গড়ে উঠছিল এক বিশেষ ধরনের খেলা, যার নাম শিয়াংচি। তবে আমরা অনেকে একে চাইনিজ দাবা বলেও জেনে থাকি। অনেক ইতিহাসবিদ মনে করেন ভারতের চতুরঙ্গ, যা দাবার আদিরূপ, সিল্ক রোডের মাধ্যমে চীনে পৌঁছায়, সম্ভবত খ্রিস্টীয় 7ম শতকে তাং বংশের আমলে। তবে চীনারা এই খেলাটি শুধু গ্রহণই করেনি, বরং এটিকে রূপান্তর করেছে সম্পূর্ণ নিজস্ব এক রূপে।
প্রাচীন ভারতে যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে পারস্যের রাজসভা, ইসলামিক জগতে গ্রন্থাগার আর মধ্যযুগীয় ইউরোপের দুর্গ পর্যন্ত দুনিয়ার আর কোনো খেলা দাবার মতো এমন এক দীর্ঘ এবং বৈচিত্র্যপূর্ণ ভ্রমণ করেনি। এই খেলা বহুবার সংস্করণ হয়েছে, কিন্তু প্রতিটি সংস্করণই বহন করেছেন নিজস্ব দর্শন, সংস্কৃতি এবং কৌশল। প্রতিটির কেন্দ্রেই ছিল একটি মুখ্য ভাবনা, বেশি নয়, মস্তিষ্কের জয়। দাবাকে বলা হয় রাজাদের খেলা, কিন্তু এটি আসলে সবার খেলা। এই খেলা শেখাতো একগ্রতা, শৃঙ্খলা এবং ধৈর্য ও পরিকল্পনা। একটি পৃথিবী যেখানে সীমান্ত, ভাষা এবং রাজনীতি আমাদের ভাগ করে রেখেছে, সেখানে দাবা একটি সর্বজনীন ভাষা, নিস্তব্ধে দুটি মস্তিষ্কের কথোপকথন। একটি খেলা যেখানে যুদ্ধক্ষেত্র হলো চিন্তা ভাবনা, আর জয় আসে কৌশল, সৃজনশীলতা এবং শ্রদ্ধার মাধ্যমে। অজানা অতীত থেকে শুরু করে এক ডিজিটাল ভবিষ্যতের দিকে দাবা আজও টিকে আছে। হ্যাঁ, এটা দাবার গল্প, এক ১৫০ বছরের যাত্রা, হয়তো আরো অনেক পথ বাকি আছে।